আমি আব্বাকে ঘুম থেকে উঠাই, আমি দূর থেকে ডেকে যখন বললাম যে আমরা এসেছি, তখন আব্বাও চমকে গেল যে তোমরা এখানে কি করছো। তো তখন আমি আব্বাকে বললাম যে একটা সন্তানের জন্য এটা কত কষ্টকর একটা সময়, যে তাকে বলতে হচ্ছে যে আজকে তোমাকে হত্যা করা হবে। আমার বাবাকে আমরা হারাই সেই দিনও কিন্তু বাসার বাইরে র্যাব বলেন, স্পেশাল ব্রাঞ্চ বলেন, ডিটেকটিভ ব্রাঞ্চ বলেন, প্রতিটা বাহিনীর লোক কিন্তু অপেক্ষায় ছিল। আর আমাদের ভয় ছিল যে বাবাকে কি এখন দাফন করতে যাব নাকি নিজে অ্যারেস্ট হয়ে যাব। সবচেয়ে বেশি আলোচনা যেটা ছিল আপনার বাবার যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার চলছিল, সবাই বলতো যে সালমান এফ রহমান আপনার আত্মীয়, এই জায়গা থেকে হয়তো শেষ পর্যন্ত আপনারা কোনো ফ্যাসিলিটেড হতেও পারেন। আসলে কতটুকু ফ্যাসিলিটি পেয়েছিলেন? অনেক সময় তাদের থেকে আমরা অনেক সিম্পেথি পেয়েছি। সিম্পেথি বাদে তাদের আসলে তাদেরও হাত বাঁধাই ছিল। এখানে ডিসিশন মেকার আপনি যত যাই বলেন না কেন, আওয়ামী লীগের মধ্যে ডিসিশন মেকার একটাই। আপনারা অনেকজন ছোট আপার কথা বলে, ছোট আপারও কোনো ক্ষমতা ছিল না, বড় আপারই সব ক্ষমতা। তো বড় আপা যখন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ওই সিদ্ধান্তকে চেঞ্জ করা কারো স্বার্থ ওই ধরনের সাহসও ছিল না। আমি যেটা বলতে পারি, চেষ্টা ডেফিনেটলি করেছিল। আমি বিশ্বাস করতে চাই যে তারা চেষ্টা ডেফিনেটলি করেছিল। হয়তো তারা সাকসেসফুল হয়নি, হয়তো মনের মধ্যে তাদেরও একটা কষ্ট আছে যে হয়তো আরো চেষ্টা করা উচিত ছিল। বাট মানে বড় আপা বলতে শেখ হাসিনা, ছোট আপা বলতে শেখ রেহানাকেই নিশ্চয়ই মেন করছেন। আপনার বাবার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা নিয়ে আপনাদের পারিবারিক মতামতের বিষয়টা জানতে চাই, এবং যে প্রক্রিয়ায় বিচারটা হয়েছে এবং রায় হয়েছে এটা কি শুদ্ধ ছিল কিনা। পরিবারের বিষয়টা আপনাদেরকে বলি। পরিবারের বিষয়টা অ্যাকচুয়ালি জড়িয়ে যায় কেসটার সাথে। আইনজীবী নিয়োগ করা থেকে শুরু করে আমরা কিন্তু, আপনি যদি একটু পিছনে তাকিয়ে দেখেন, আব্বার যখন কেস চলমান ছিল তখন আব্বা নিজেই কিন্তু চেয়েছিল যে তার কেস সে নিজেই ফাইট করবে। একলা তো আর সম্ভব না। তো তখন রিসার্চ টিম অথবা অ্যাসোসিয়েট হিসাবে ফ্যামিলি মেম্বাররাই কাজ করেছিল। তখন কাগজ ঘাটানো থেকে শুরু করে সাক্ষীদের সাথে কথা বলা, আমাদের অ্যালোবাই যেটা ছিল, আব্বা যে দেশের বাইরে ছিল, ওই জিনিসগুলো আমাদের নিজেদের রিসার্চ থেকে বের হয়ে আসে। প্রমাণ হিসাবে আমরা যেগুলো দাখিল করেছি, যে সালাউদ্দিন কাদের চৌধুরী ওই সময় দেশে ছিলেন না, উনি পাঞ্জাব ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন, কারণ দাদা তাকে পাঠিয়ে দিয়েছিল। এই জিনিসগুলো তো কিছুটা আমলে নিয়েছিল, আমলে নেওয়ার পরেও ওগুলাকে তো যাই হোক টোটালি নাকচ করে দেওয়া হলো। এই বিচারের সময় আপনারা স্কাইপ কেলেঙ্কারি থেকে শুরু করে যতগুলি কন্ট্রোভার্সিস হয়েছিল সবগুলোর মধ্যে কিন্তু আপনি সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম দেখবেন। আমাদের বিচারপতি নাসিম সাহেব ধরা পড়লো, সে নিজেই স্কাইপের মাধ্যমে বলছে যে হ্যাঁ, আমাকে তো প্রমোশন আমার জন্য কনফার্ম হয়ে গেছে, আমি যদি এখানে সাকার যদি বিচারটা আমি করে ফেলি, তাকে যদি ফাঁসি দিয়ে দেয়, তাহলে আমাকে সুপ্রিম কোর্ট নিয়ে যাবে। এই সব ধরনের ঘটনার পরেও আপনি যদি এটাকে বিচারই বা ডাকেন, তাহলে আমি মনে হয় যে আমাদের জুডিশিয়ারির উপরে একটা কালো দাগ সারা জীবন রয়ে যাবে। আরেকটা হয় যে আপনার বাবার রায় যখন হবে তার কিছুদিন আগেই আপনারা একটা রায়ের কপি হাতে পান, এটা নিয়েও প্রচুর লেখালেখি হয়েছে। রায়ের কপিটা আপনারা কিভাবে হাতে পেলেন? এটা কি আপনারাই কষ্ট করে বের করে না, এটা আমরা অ্যাকচুয়ালি কষ্ট করে বের করে আনিনি। তখন আমাদেরকে এগুলি অ্যাকচুয়ালি সাংবাদিকরা বের করেছিল। এটা বোধহয় ইন্টারনেটের মাধ্যমেই এটা ফ্লাশ হয়ে গিয়েছিল। তো তখন সাংবাদিকরা একটা কপি প্রিন্ট করে আমাকে এনে দেয়। তো আমাকে এনে দেওয়ার পরে ওটা আমি ফটোকপি করে আমার পরিবারের সবাইকে দিলাম। আব্বা খবর পেল রায়ের দিন। আমি আব্বাকে গিয়ে বললাম যে ভার্ডিক্ট কী হবে, ওটা আমার হাতে আছে। তখন আব্বা জিজ্ঞেস করলো যে মানে, বললাম যে এটা তো অলরেডি ইন্টারনেটের মাধ্যমে তো চলে এসছে, কারণ রায় তো কোর্ট লেখেনি, রায় তো লিখেছে মিনিস্ট্রি। তো ওই জিনিসটা আব্বা তখন কাঠগড়ায় দাঁড়িয়েই বলেছিল যে চেয়ারম্যান সাহেব, আপনার পড়তে হবে না, বাইরে বাজারে অলরেডি বিক্রি হচ্ছে এটা 10 টাকায়। তো এই জিনিসটা আমরা অ্যাগেন another controversy, legacy of this tribunal. দেখেন, আপনারা তো পারিবারিকভাবে অনেক প্রভাবশালী ছিলেন, 8-10টা মানুষের মতো না, তারপরেও শেষ পর্যন্ত রায় কার্যকর হয়েছে। আমরা অনেকগুলো মিথের মতো শুনি যে সালাউদ্দিন কাদের সাহেব তো নিজে অনেক দৃঢ়চেতা মানুষ ছিলেন। রায়ের শেষ দিকে আপনাকেও দেখেছি প্রচুর ছুটাছুটি করতে রাষ্ট্রপতির কার্যালয়ে। আমরা যেহেতু সাংবাদিকতা করেছি, ভিডিও ক্লিপসে দেখেছি আপনি হয়তো মাফ করানোর যে রাষ্ট্রপতির ক্ষমা থাকে, এই বিষয়গুলো নিয়ে দৌড়াদৌড়ি করেছিলেন।
ওই সময়গুলো আসলে আপনাদের পারিবারিকভাবে কিভাবে কেটেছে এবং কেন আপনি শেষ পর্যন্ত কোনো ফল পেলেন না, কি মনে হয়েছে? আমি আপনার কথাটা একটু সংশোধন করে দিই। আপনি একদম 100% কারেক্ট। আমি অনেক ছুটাছুটি করেছিলাম, সন্তান হিসাবে অনেক ছুটাছুটি করেছিলাম, কিন্তু আমি মাফ করে দেওয়ার জন্য কিন্তু কোনো সময় ছুটাছুটি করিনি। আপনি যেই ফুটেজের কথা আপনি বলছেন যে আমি রাষ্ট্রপতির কাছে যাচ্ছিলাম, রাষ্ট্রপতির কাছে আমি গিয়েছিলাম একটা লিগ্যাল ডকুমেন্ট নিয়ে এটা রিট্রায়ালে পাঠানোর জন্য। যেহেতু আমরা ফেয়ার জাস্টিস পাইনি, রাষ্ট্রপতির কাছে ওই ক্ষমতা ছিল যে উনি যদি চান ওটাকে রিট্রায়ালে পাঠাতে পারে। এবং আমি আপনাকে বলে দিই যে আমরা গত 16-17 বছর ধরে সব ধরনের ইনস্টিটিউশন, বাংলাদেশে যতগুলি ইনস্টিটিউশন আছে সবগুলোই ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের তো আর কোনো উপায় ছিল না। এই ইনস্টিটিউশনগুলোর উপরে ভরসা রেখেই তো আমাদের কাজ করতে হয়েছে। তো আমরা গিয়েছি, আমরা ল মিনিস্ট্রিতেও গিয়েছিলাম, আমি রাষ্ট্রপতির কাছেও গিয়েছিলাম। পরবর্তীতে তো আমরা খবর পেলাম যে এখানে এই ইনস্টিটিউশনগুলো পুরোপুরি একদম নষ্ট হয়ে গেছে। এখানে জাস্টিস পাওয়া অথবা আপনার এখানে কোনো ধরনের সুবিধা পাওয়া পুরোপুরি আমাদের জন্য ইম্পসিবল ছিল। আর আজকে আমরা যত সহজভাবে এই বিষয়টা আলোচনা করতে পারছি, ওই সময়গুলোতে এত সহজ ছিল না। এটা হয়তো আমরাও বুঝি বা দীর্ঘশ্বাস বের হয়ে আসার মতো। আপনি হয়তো বুঝতে পারছেন, কিন্তু এই জিনিসটা আমি আপনাকে বলে দিই, সেই সময়টার মধ্যে যারা পাশে দাঁড়িয়েছিল, যারা আমার পরিবারের পাশে দাঁড়িয়েছিল, তাদের সাহসকে আমি স্যালুট করি। ওই সময়টা আসলেই মানুষজন গুম হয়ে যাচ্ছে, মানুষজন খুন হয়ে যাচ্ছে, যে কোনো মানুষকে যে কোনো জায়গা থেকে অ্যারেস্ট করা হচ্ছিল। আমাদের উপরে ওই প্রেশার ছিল। যেই দিন আমার বাবাকে আমরা হারাই, সেই দিনও কিন্তু বাসার বাইরে র্যাব বলেন, স্পেশাল ব্রাঞ্চ বলেন, ডিটেকটিভ ব্রাঞ্চ বলেন, প্রতিটা বাহিনীর লোক কিন্তু অপেক্ষায় ছিল। আর আমাদের ভয় ছিল যে বাবাকে কি এখন দাফন করতে যাব নাকি নিজে অ্যারেস্ট হয়ে যাব। সেই সময়টাও অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন পাশে দাঁড়িয়েছিল, তাদেরকে আমি কোনো সময় ভুলবো না। এবং আর একটা পত্রপত্রিকায় আমরা দেখেছি এবং সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে আপনার বাবা যেহেতু অনেক দৃঢ়চেতা মানুষ ছিলেন, তিনি শেষ দিকে বলেছেন যে 6 ফিট এত ইঞ্চি একটা মানুষ, সে কি কারো কাছে মাথা নত করবে, এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত, এইরকম মানে শেষ কথাগুলো যদি একটু বলেন, আমরা শুনতে চাই। এটা এক্স্যাক্টলি এই কথাটাই বলেছিল। আমি আগেও এই কথাটা কিছু সাংবাদিককে বলেছিলাম যে আমার বাবাকে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত জানানো হয়নি যে সেটাই তার শেষ দিন হবে। সেই খবরটা আমি তাকে দিয়েছিলাম। উনি যখন রাত, তখন বাজে প্রায় 7টা-8টা, আমরা ঢাকা সেন্ট্রাল জেলে যখন যাই, আব্বা ঘুমানো ছিল, আমরা কন্ডেম সেলে যাই। কন্ডেম সেলে গিয়ে আমি আব্বাকে ঘুম থেকে উঠাই, দূর থেকে ডেকে যখন বললাম যে আমরা এসেছি, তখন আব্বাও চমকে গেল যে তোমরা এখানে কি করছো। তো তখন আমি আব্বাকে বললাম যে একটা সন্তানের জন্য এটা কত কষ্টকর একটা সময়, যে তাকে বলতে হচ্ছে যে আজকে তোমাকে হত্যা করা হবে। সাহসের সাথে এসে আমাদেরকে মাথা বুলাচ্ছিল, ওই যে যা হবে উপরে আল্লাহ আছে। আর আপনারা হয়তো জানেন যে আমার মা, উনি খুব রিজার্ভ একটা মানুষ, উনি খুব ইসলামিক মাইন্ডের একটা মানুষ। উনি আমার আব্বাকে শেষ যে কথাটা বলেছিল সেটা ছিল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর জিনিসকে আমি আল্লাহর কাছে ফেরত দিয়ে দিচ্ছি। একটা ওয়াইফ তার স্বামীকে বিদায় দিয়েছে এই কথা বলে, জীবিত মানুষকে এই কথা বলে।